বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি মি অ্যান্ড থিয়েরি এপিসোড 9কে বাংলা অনুবাদ করতে চলেছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দিও। যারা আগে এপিসোডগুলি দেখোনি তো গাইস আগে প্লিজ দেখে নাও। তুমি কাহিনী স্টার্ট করছি। কাহিনী শুরুতে আমরা দেখা হয় যে মকাসার বলে যে মিস্টার থি একটা আর্জেন্ট ইনফরমেশান আপনাকে দেওয়ার আছে। বাট থি বলে যে আমি প্রচুর ট্রাভেলের মধ্যে পড়ে গেছি। তো মক বলে যে তো আপনি অলরেডি জেনে গেছেন। কিন্তু থি অন্য ব্যাপারে কথা বলছিল, তো সেই জন্য বলে যে দেখো ব্রেকফাস্ট টেবিলটা দেখো, এত ব্রেকফাস্ট, এটা যদি পিচ দেখে আমি তো পুরো ট্রাভেলের মধ্যে পড়ে যাবো। যেটা শুনতে মক করে যে হ্যাঁ তুমি কী বললে। তারপরে সিনে ঠিক দেখানো যে তার স্টাফকে যায় আর বলে যে তোমরা এই ব্রেকফাস্টটা চেঞ্জ করো। তারপরে সে পিচকে নেয় আর বলে যে চলো আমরা গ্লাস হাউসে খাবো, এখানে আমরা খাবো না। তো সে তার ব্রেকফাস্ট রেডি করতে বলে আমেরিকান ব্রেকফাস্ট তার বাটলারকে বলে দেয়। আর যেন দুটো একটা স্মল টেবিলে হয়। তো বাটলার বলে যে সব কিছু রিপ্লেস করো আর যেন ব্রেকফাস্টটা স্মল টেবিলে হয় দুজনের জন্য। ঠিক আছে, বড় জিনিস মিস্টার পিচের পছন্দ নয়। তারপরে সেটা দেখানো হয় যে তারা খাবার খেতে থাকে। তো থি জিজ্ঞাসা করে যে তো তুমি কি এখানে ভালোভাবে ঘুমিয়েছো? পিচ বলে যে হ্যাঁ আমি ভালোভাবে ঘুমিয়েছি। তো থি বলে যে তাহলে তুমি এবার তোমার ঘরের চাবি আমাকে দিতে পারো। পিচ বলে যে কেন, তোমার কিসের জন্য চাই? থি বলে যে কারণ আমি আমার লোকের দিকে পাঠাবো তোমার জিনিসকে এখানে আনার জন্য, যাতে তুমি এখানে মুভ করতে পারো। যেটা শুনে তো পিচ বলে যে হ্যাঁ তুমি কি পাগল নাকি? ঠিক বলে যে কেন, তুমি তো এক্ষুনি বললে তুমি খুব ভালোভাবে ঘুমিয়েছো, তো কী প্রবলেম আছে? তার মানে তোমার এই জায়গাটা পছন্দ, তাই না? তো সেই জন্য আমি চাই যে তুমি এখানে মুভ করে যাও। যেটা শুনে তো পিচ বলে যে তুমি একটু খুব তাড়াহুড়োই করছো না? তো এটা শুনে থি বলে যে কেন নয়, আমরা তো বয়ফ্রেন্ড। যেটা শুনে পিচ বলে যে হ্যাঁ আমরা জাস্ট বয়ফ্রেন্ড হয়েছি কিছুদিন আগে। আর তাছাড়াও তখনই থিকি করে তার কাছে হাঁটু গেড়ে তাকে প্রপোজ করতেই যায়। বাট পিচ বলে যে না একদম নয়, তুমি যেটা ভাবছো সেটা যদি তুমি করেছো তাহলে আমি তোমাকে ছাড়বো না। যেটা শুনে থি বলে যে আমি তো জাস্ট এমনিই বসতে যাচ্ছিলাম। তো পিচ বলে যে জাস্ট খেয়ে যাও, ঠিক আছে? তারপরে সিনে দেখানো হয় যে পিচ তার ফোনে দেখে যে তাওয়ানের যে ঘর ছিল তার মধ্যে রেড পড়ে গেছে আর তাওয়ানের ফ্যামিলি অ্যাব্রড চলে গেছে আর সব কিছু ব্যাংক্রাফ্ট হয়ে গেছে। যেটা শুনে থি বলে যে কী ব্যাপার, কী হয়েছে? তারপরে সিনে দেখানো হয় যে একটা নোটিশ থাকে তাওয়ানের ঘরের সামনে। আর পিচ যখন ঘরে আসে তো সে জিজ্ঞাসা করে যে এই সব কিছুর পিছনে তুমি, তাই না? থি তাকে বলতে থাকে যে তোমাকে আমি ঘর ড্রপ করে দেবো আমি অফিসে যাওয়ার পথে। বাট পিচের কথা শুনে সে শকড হয়ে যায় যে পিচ তাকে এই কোশ্চেনটা যখন করে থি মিথ্যা কথাটা বলতে পারে না। তো পিচ বলে যে তুমি এত কিছু কেন করতে গেলে? তো এটা শুনে থি বলে যে আমি এসব কিছু করি না, আমি জাস্ট পুলিশকে এভিডেন্স দিয়েছি। আর তাছাড়াও যে যেই পাপ করেছে সে তো সেই পাপের কর্মের ফল পাবে, তাই না? আর তাছাড়া এখানে অনেক পলিটিশিয়ান ব্যাপার থাকে। যেটা শুনে পিচ বলে যে তুমি যদি না ওকে ফ্রেম করতে তাহলে এত তাড়াতাড়িও ধরা পড়তো না। তুই বলে যে তাড়াতাড়ি হোক বা দেরি করে, আমি সোয়্যার বলছি আমি এমন কিছু করিনি যার জন্য ও ফেঁসে যাবে। আমি যেটা সত্যি সেটাই করেছি, আমি এমন কিছু করিনি যেটা তুমি ঘৃণা করো। যেটা শুনে পিচ বলে যে আমি জাস্ট অ্যারেনের কথা ভাবছি। তারপরে সে দেখানো যে পিচের কাছে তার সেই স্টেপ মাদারের ফোনে কল আসে, মানে যে তাকে বড় করেছে। যেটা শুনে সে শকড হয়ে যায় আর বলে যে হ্যাঁ আমি তাড়াতাড়ি আসছি। তো থি বলে যে কেন, কী হয়েছে? তো পিচ বলে যে মা আমাকে কল করেছিল আর বললো যে যেই ফ্যামিলিটা মরানকে অ্যাডপ্ট করেছিল তারা মরানকে হার্ট করেছে, যে জন্য ওকে হসপিটালে ভর্তি করেছে। যেটা শুনে তো থি শকড হয়ে যায় আর বলে যে আমিও তোমার সঙ্গে আসছি। তখনই মক আসে আর বলে যে গাড়ি রেডি হয়ে গেছে। থি বলে যে আমি এখন অফিস যেতে পারবো না, আমার অন্য কাজ আছে। তো মক তাকে বলে যে না, এই মিটিংটা আপনি ক্যান্সেল করতে পারেন না, এটা নতুন কানেকশনের শিডিউল করা হয়ে গেছে। যেটা শুনে সে বলে যে কিন্তু আমি পিচের সঙ্গে যাবো। পিচ তাকে বলে যে মিস্টার থি আমি নিজে থেকে যেতে পারবো, আপনি জাস্ট একটা ড্রাইভার অ্যারেঞ্জ করে দিন। আর তাছাড়াও আপনি মকের সঙ্গে যান আর আপনি চিন্তা করবেন না, যদি কিছু গন্ডগোল হয় আমি প্রমিস করছি যে তুমি ফার্স্ট একজন হবে যাকে আমি কল করব, ঠিক আছে? যেটা শুনে থি ওকে বলে আর বলে যে ঠিক আছে, যদি তুমি এই কথাটাই বলছো তাহলে আমি তোমাকে বিশ্বাস করছি। বাট যদি কিছু হয়ে যায় তুমি আমাকে জানিও। আর হ্যাঁ, মিটিং শেষ হলে আমি তাড়াতাড়ি তোমার কাছে পৌঁছে যাব। তো পিচ ওকে বলে। তারপরে সেখানে দেখানো যায় পিচ চলে আসে হসপিটালে। আর সেখানে এসে সে দেখে যে সেই বাচ্চা মেয়েটা কাঁদছে আর তার দাদাও কাঁদছে। তো দাদা বলে যে পিচ তুমি জানো কি হয়েছে? তো পিচ তাকে বলে যে ও এখন ঠিক আছে, তাই না? তুমি আর চিন্তা করো না, ডক্টর বলেছে না বেশি কিছু সিরিয়াস হয়নি, তো আর কিছু হবে না, আমরা ওকে ঘর নিয়ে যাব, ঠিক আছে? তো সেই বাচ্চাটার ভাই বলে যে হ্যাঁ ঠিক আছে। তারপরে সিনে দেখানো যায় পিচ সেই অনাথ আশ্রমের সেই ম্যাডামের সঙ্গে কথা বলতে থাকে আর বলে যে এইসব কী হলোটা কি মা, এইটা কী করে হলো, মানে আমি বুঝতে পারছি না। তো এটা শুনে তার মা বলতে থাকে যে সোসাইটির লোকেরা আওয়াজ শুনে পুলিশে কল করেছিল আর সেইভাবে আমরা ওকে খুঁজে পাই। আমি তো কখনো ভাবিনি যে এইভাবে কেউ ওকে মারবে বলে। নেবারহুডে যা বললো সেটা যদি শুনি তার মানে সেই লোকগুলো ওর উপরে অত্যাচার করতো। আমি তো কখনো ভাবিনি যে এরকমও একটা দিন আসবে। এটা শুনে পিচ বলে যে আমি তো বুঝতে পারছি না যে
এইসব কী করে হচ্ছে? আর মরান কিছু বলেছে? যেটা শুনে সে মা বলে যে, "না, ও এত কিছু বলেনি। ও জাস্ট একটা স্ট্রং এইটুকুনি বাচ্চা হয়েও ও এত কিছু সহ্য করছে। তুমি চিন্তা করো না, আমি ওকে হেল্প করব।" তারপরে থিকে দেখানো হয়, যার কাছে এরান আসে। সে লিফটের কাছে এসে তাকে বলে যে, "আমি তোমার সঙ্গে কথা বলতে চাই, প্লিজ।" তো তার সঙ্গে কথা বলার জন্য একটা সাইডে আসে আর বলে যে, "বলো। যদি তুমি অন্য কোনো ব্যাপারে কথা বলতে চাও তো বলো। নাহলে আমি তোমার ব্র্যান্ড অ্যাম্বাসাডারের কন্ট্রাক্টটা ক্যানসেল করে দেবো। এইসব ব্যাপারে যদি তুমি অন্য কিছু কথা বলো তো আমি তোমাকে এখান থেকে চলেও যেতে বলতে পারি।" যেটা শুনে অ্যারান তাকে বলে যে, "আমি কাজের ব্যাপারে কথা বলতে আসিনি। আমি অন্য ব্যাপারে কথা বলতে এসেছি। তাওয়ানের ফ্যামিলিকে সু করা হয়েছে, ব্যাংক্রাফ্ট হয়ে গেছে। আমি জানি যে এর পিছনে আপনিই আছেন, তাই না?" যেটা শুনে বলে যে, "তো যে যার যে যেরকম অ্যাকশন করবে সেরকমই তো রেজাল্ট পাবে, তাই না? সবার কর্মা কাজে তো একদিন না একদিন আসবেই। আর তাছাড়া তুমি এক্সপেক্ট করছো যে ওর মতন একটা বাজে ছেলেকে আমি হেল্প করব?" যেটা শুনে অ্যারন বলে যে, "যদি আপনিই না ওকে ট্রাভেল দিতেন তাহলে তো এইসব কিছু হতো না। হয়তো কিছুদিন পরে হতো, এত তাড়াতাড়ি তো হতো না। আমি জানি ও অনেক খারাপ কাজ করেছে, বাট তার জন্য এত বড় শাস্তি?" যেটা শুনে বলে যে, "আমি কিছুই করিনি। আমি জাস্ট ওকে এক্সপ্রেস করেছি। আর তাছাড়াও তুমি এখান থেকে যেতে পারো। আমার তোমার সঙ্গে কোনো কথা নেই। আমি এবার যাচ্ছি।" এটা শুনে অ্যারন তাকে থামায় আর বলে যে, "প্লিজ, আমার কাছে আপনার জন্য একটা অফার আছে।" যেটা শুনে বলে যে, "কী? তুমি কি তাওয়ানের ব্যাপারে কিছু বলতে চাও?" যেটা শুনে অ্যারন বলে যে, "আমি জানি যে আপনার যা লেভেল যাই হয়ে যাক না কেন আপনি তাওয়ানকে হেল্প করতে পারবেন। আমি জানি না আমি আপনাকে কী অফার করব, বাট এখন আমার কাছে যেটা আছে আমি সেটাই অফার করতে পারি। আপনি আমার সঙ্গে যা ইচ্ছে তাই করতে পারেন। আমি কিছু বলব না।" তো তাকে বলে যে, "তুমি এটা কী করছো? এটা কি? উঠে পড়ো, হাঁটু গেড়ে বসো না।" তখনই সেখানে চলে আসে আর বলে যে, "অ্যারান, এখানে চলছেটা কী?" তো এটা শুনে সে বলে যে, "চলো বাইরে যেয়ে কথা বলি।" তো তাকে বলতেই চায় যে, "পিচ, আমার কথা শোনো।" বাট পিচ তাকে বলে যে, "তুমি চুপ করো, আমি পরে তোমার সঙ্গে কথা বলছি।" তারপরে সে অ্যারনকে নিয়ে বাইরে চলে আসে। সিন চেঞ্জ হয়, আমাদেরটা আজকে দেখানো যে তার বাবার সঙ্গে কথা বলতে বলে যে, "তুমি খেলা বন্ধ করো আর নিজের ডিউটিগুলো পূরণ করার জন্য এখানে ফিরে এসো।" যেটা শুনে টাচ বলে যে, "কেন, তুমি কি ভয় পাচ্ছ যে আমি তোমার ছেলে?" তখনই সেখানে তাওয়ান আসে আর টাচকে বলে যে, "হেই, তুই এটা কী করেছিস? তুই আমাকে হেল্প করবি বলেছিলিস, তাই না?" যেটা শুনে টাচ বলে যে, "তোর পিছনে টাইম ওয়েস্ট করে কী হবে, হ্যাঁ? তোর প্ল্যানে আমি এমনিই ফেল করে গেছি। তোর জন্য আমার সব কিছু শেষ হয়ে গেছে।" যেটা শুনে তাওয়ান বলে যে, "তুই জানিস তুই আমার ফ্যামিলিকে হেল্প করবি বলেছিলিস। তারপরে তুই এটা কী করে করতে পারিস?" টাচ বলে যে, "আমি তোর ফ্যামিলিকে যথেষ্ট হেল্প করেছি। ওরা এখন কান্ট্রির বাইরে আছে।" এটা শুনে তার বলে যে, "এটা তোরই আইডিয়া ছিল না? তুই আমাকে এইভাবে ফাঁসিয়েছিস।" এটা শুনে টাচ বলে যে, "এখানে আমি কিছুই করিনি। তোর প্যারেন্টস যা করেছে আমি দয়া করেছি বলে তোর প্যারেন্টস এয়ারপোর্ট থেকে যেতে পেরেছে। নাহলে তোর মতন পাবলিককে কুকুরকেও বেশি সম্মান দেয়া যায়।" এটা শুনে তারা বলে যে, "তুই অনেস্টলি বল। তুই কি আমাকে কখনো ফ্রেন্ড হিসেবে ভেবেছিস?" তো টাচ বলে যে, "এইসব ননসেন্সের জন্য আমার কাছে টাইম নেই, ঠিক আছে? তুই কি ভেবেছিস? জাস্ট এখান থেকে চলে যা। আমার সামনেও আসিস না। আমি তোকে কখনো দেখতেও চাই না। তোর মতন এমন একজন যার জন্য আমি কিছুই করতে পারব না।" যেটা শুনে তাওয়ান বলে যে, "তুই জানিস তুই অনেক বদলে গেছিস।" টাচ বলে যে, "হ্যাঁ, আমি বদলে গেছি। কারণ তুই কখনো জানবি না যে আমি কি ফিল করছি। আর তুই কখনো বুঝতেও পারবি না। তো সেই জন্য আমি তোকে বলছি এখান থেকে চলে যা। তোকে আমাকে বুঝতেও হবে না।" যেটা শুনে তাওয়ান বলে যে, "তুই জানিস তোর বাবা তোকে অ্যাকসেপ্ট করছে না। তার জন্য তুই এরকম করছিস, তাই না? আসলেও কি তুই এইসব নিজে থেকে করতে চাইছিস? নাকি তুই জাস্ট একটা প্লে করতে চাইছিস ননসেন্সলি? সত্যি কথা বল। তুই যা করছিস সেগুলো কি আদৌ তুই সত্যিকারের চাস যে এগুলো করতে তোর ইচ্ছে হচ্ছে? তুই এগুলো চাস না। তুই জাস্ট নিজেকে বোকা বানাচ্ছিস। তুই জাস্ট হারা জিতার গেমের মধ্যে ফেঁসে যাচ্ছিস, যেটা তোর বাবা চায়। আর তুই সেটাই করছিস। যদি তুই তোর বাবার গেমের মধ্যে না ফাঁসতে চাস, তাহলে আমাকে বলিস। আর নেক্সট বার তোর যখন ব্রেন খুলে যাবে, তারপর আমরা আবার ফ্রেন্ড হয়ে যাব।" তারপরে আমাদের এখানে পিচকে দেখানো হয়, যে বলে আরিয়ানকে, আরিয়ান বলে যে, "আমি সরি। আমি জানতাম না যে তাওয়ানের এরকম কিছু হবে। তাওয়ানের ফ্যামিলির মধ্যে এত কিছু হয়েছে বলে।" পিচ বলে যে, "তুই আমাকে একটা সত্যি করে কথা বল, যে তুই মিস্টার থিয়ের সঙ্গে একটু আগে কী কথা বলছিলিস?" হারান বলে যে, "আমি জানি না আমার কাছে কী ছিল। আমি জাস্ট জানি যে উনার কাছে পয়সা, পাওয়ার সব কিছু আছে। উনি যদি চান তাহলে তাওয়ানকে হেল্প করতে পারবে। আর আমার মনে আছে যে উনি আমার কাছ থেকে যখন ফার্স্ট দেখা হয়েছিল কী চাইছিল। সেই জন্য আমি এটাই বলতে গিয়েছিলাম।" পিস তাকে হাক করে আর বলে যে, "তুই এটা কী করে করতে পারিস? যদি এটা মিস্টার থি না অন্য কেউ হতো?" এটা শুনে আমি বললাম, "আমি কী করবো? আমি জাস্ট তাওয়ানকে হেল্প করতে চাই। আমি জাস্ট চাই যে ও বাস ভালোভাবে থাকুক।" পিচ বলে যে, "তুই এরকম করে বলা বন্ধ কর। এটা তোর দোষ নয়। আর তাছাড়া তুই ওকে কেন হেল্প করতে চাস? জাস্ট তোর ওর জন্য কেয়ার করিস সেই জন্য, নাকি তুই গিল্টি ফিল করছিস? তুই আমাকে সত্যি করে বল, তুই ওকে কেনই হেল্প করতে চাস? আমাকে যদি তুই বলিস তাহলে আমি বলতে পারবো।" আয়ান বলে যে, "আমি জানি না আমি ওকে লাইক করি কিনা, বাট আমি এইটুকুনি জানি যে মিস্টার থি ওকে হেল্প করতে পারবে।" পিচ বলে যে, "তুই এটা চিন্তা করিস না, আমি মিস্টার থিকে বলবো, উনি আমার কথা বলবে।" যেটা শুনে আয়ান বলে যে, "উনি তোমার কথা শুনবে?" তো পিচ বলে যে, "হ্যাঁ, কারণ আমরা দুজন ডেট করছি।" যেটা শুনে তো আয়ান পুরো শকড হয়ে যায় আর বলে যে, "আই এম সরি পিচ, আমাকে ক্ষমা করে দে। আমি জানতামই না যে তোরা দুজন ডেট করছিস। আমি তাহলে মিস্টার থিয়ের কাছে যে এরকম কোনো কথা বলতাম না। আমাকে ক্ষমা করে দে
পিচ পিচ বলে যে আমি জানি তোদের মধ্যে এরকম কিছু হয়নি, আমি তোকেও বিশ্বাস করি আর ওকেও বিশ্বাস করি। তো অ্যারন বলে যে তুই যা যা দেখেছিলিস একটু আগে ওইসব কিছুই ছিল না, আই এম সরি বলে সে তাকে হাগ করে নেয়। আর পিচ তাকে কমফোর্ট করতে থাকে যে তোকে সরি বলতে হবে না, আমি তো জানি তোদের মধ্যে এমন কিছু হয়নি, তুই চিন্তা করিস না, আমি তোকে বিশ্বাস করি। আর তাছাড়াও আমি তোদের দুজনের উপরেই বিশ্বাস করি, আর তুই যতটা আমাকে সরি বলছিস তার থেকেও বেশি আরেকজন আছে যে বেশি ওভার থিঙ্কিং করছে, সে তো মনে হয় এতক্ষণকে ভাবছে যে সে আমাকে কী করে রাজি করাবে। যেটা শুনে অ্যারন পিছন ঘরে আর দেখে যে মিস্টার থি পিছনেই দাঁড়িয়ে আছে। তারপরে পিচ স্মাইল করে, তারপরে তারা তিনজন বসে থাকে যেখানে মিস্টার থিকে অ্যারন সরি বলে যে আই এম সরি। থি বলছে এবার তুমি বুঝতে পেরেছো, তুমি যদি আরেকবার পিচকে রাগিয়েছো তাহলে আমি তোমাকে শেষ করে দেবো। যেটা শুনে তো অ্যারন ভয় পেয়ে যায়। আর পিচ তাকে বলে যে ব্যাস কত মুখ করবে তুমি ওকে, এবার চুপ করো, তুমি ওকে ভয় দেখিয়ে দিচ্ছ। যেটা শুনে থি বলে যে বাট তুমি বিশ্বাস করো আমি তোমার জন্য পুরো সিসিটিভি ফুটেজ প্রিপেয়ার করেছি তোমাকে সব অ্যাঙ্গেল দিয়ে দেখানোর জন্য যে আমাদের মধ্যে এমন কিছু হয়নি। আমি ভিডিও অ্যান্ড অডিও সব কিছু রেডি করে রেখেছি, মককে প্রিপেয়ার করতে বলে দিয়েছি। যেটা শুনে পিচ বলে যে আমি বললাম না আমি তোমাদের উপরে বিশ্বাস করি, তো তোমাকে এত কিছু করতে হবে না, তুমি চিন্তা করো না, তুমি যেই ব্যাপারে নিয়ে কথা বলতে চাও সেটা বলো। যেটা শুনে থি বলে যে তুমি কি জানো তোমার জন্য আমার কি কি হতে চলেছে সর্বনাশ। যেটা শুনে সে বলে যে আই এম সরি। তো থি বলে যে তুমি বিশ্বাস করো আমি তোমাকে মানানোর জন্য কত কিছু ভেবে নিয়েছি। এই কিছুদিন আগে তোমার সঙ্গে আমার যখন দেখা হয়েছিল তখন আমি তোমার থেকে ঘুরেও তাকাচ্ছিলাম না, আর এখন তুমি আমার হাসি খুশি লাইফকে পুরো বরবাদ করতে যাচ্ছিলে। আমি গ্ল্যাড যে পিচ আমার উপরে রেগে নেই। তুমি জানো পিচ, তুমি যদি আমার উপরে রেগে থাকতে না, আমি তো ভেবে নিয়েছিলাম যে আমি তোমাকে কতভাবে মানাবো, সেই সব কিছু আমার ফোনে আমি লিস্টও করে নিয়েছিলাম। তো এটা শুনে পিচ বলে যে এখন এইসব ব্যাপার ভুলে যাও, এখন আমরা অ্যারানের কথা শুনি, ও আমাদের কাছে হেল্প চাইতে এসেছে। তো সেই জন্য আমি চাই যে তুমি হেল্প করো তাওয়ানকে প্লিজ মিস্টার থি। তো থি ওকে বলে সিন চেঞ্জ হয়, আমাদের পিচকে দেখানো হয় যার কাছে থি আছে আর বলে যে তুমি সবসময় লোকের জন্য চিন্তা করো, কখনো নিজের জন্য চিন্তা করো। তারপরে পিচ বলে যে সেম তো তোমার সঙ্গেও হবে তাই না, তুমি সবসময় আমার জন্য চিন্তা করো, কখনো তুমি নিজের জন্য চিন্তা করো। আচ্ছা ঠিক আছে তুমি এটা খেয়ে নাও বলতে সে তাকে দিয়ে দেয় আর বলে যে তুমি কি থানকে হেল্প করার কথা ভেবেছো। তারপরে সিন চেঞ্জ হয়, আমাদের দেখানো হয় থি বলতে থাকে মককে দিয়ে যে মিস্টার থানের ফ্যামিলি জাপানে চলে গেছে আর এখন সোহাই ফ্যামিলির আন্ডারে আছে, আর আমি যে রেকর্ডিংগুলো পেয়েছিলাম ওই রেকর্ডিংগুলো এখানের মধ্যে কোনো ঝামেলা হবে না, থাওয়ান থাইল্যান্ডেই থাকতে পারবে। আর হ্যাঁ, ওনার কিন্তু কোনো ফেস চেঞ্জ হবে না, থাওয়ান যে কেসে ইনভলভ ছিল সেইগুলোর মধ্যে কোনো কিছুই শু করা হয়নি। আর হ্যাঁ, এইসব কিছু প্রচণ্ড প্ল্যান করেই করেছে যে করেছে। আর থাওয়ানকে আমরা এই জায়গা থেকে বের করতে পারবো পলিটিক্স দিয়ে, আর ওর ব্যাপারে বেশি কিছু প্রবলেম হবে না। যেটা শুনে থি বলে যে আমার মনে হয় তোমার যা করার ইচ্ছে তুমি তাই করো, থাওয়ান যদি কোনো হেল্প চায় আমি ওকে হেল্প করতেও রাজি আছি। যেটা শুনে মক বলে যে ওর ফ্যামিলির কালা ধান্দার মধ্যে ওর কোনো হাত ছিল না, সেই জন্য ওর উপরে কোনো চার্জেস পড়বে না। তো সেই জন্য আমার দিকে ওকে নিয়ে বেশি অত ভাবতেও হবে না। যেটা শুনে থি বলে যে ঠিক আছে তুমি ওকে বেশি করে পয়সা দিয়ে দাও আর বলো যে যাতে ও বাইরে না পা রাখে। যেটা শুনে পিচ বলে যে না যতটা দরকার ততটা হেল্প করো, আমি জাস্ট থাওয়ানকে একটা লেসন দিতে চাই, এর বেশি আর কিছুই না। তারপরে থি বাইরে বেরিয়ে আসে আর পিচ বলে যে ঘর পৌঁছে আমাকে কল করো। থি বলে যে কিন্তু আমি এখানে ঘুমাতে চাই। তো পিচ তাকে বলে যে তুমি এখানে ঘুমাতে পারবে না কারণ এখানে তোমার কোনো পাজামাও নেই। যেটা শুনে থি তাকে বলে যে কিন্তু আগের বারে তো তুমি আমাকে এখানে থাকতে দিয়েছিলে তাই না। পিচ বলে যে আচ্ছা চলো এটা করলে কেমন হবে, যে নেক্সট পার্ট তুমি যখন এখানে আসবে আমি তোমাকে তোমার সাথে 4-5টা জিনিস আনতে পারমিশন দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তাহলে তুমি এখানে থাকতে পারবে। যেটা শুনে মক তাকে বলে যে তুমি নিজে থেকেই বলেছো মিস্টার পিচ, তারপরে দেখবে তোমার ঘরে কত বক্সেস চলে আসবে। যেটা শুনে থি রেগে যায় কিন্তু পিচ তাকে বলে যে জাস্ট 5খানা আউটফিট আনবে, এর বেশি আর একটাও নয়, ঠিক আছে? যেগুলো দরকার নেই সেগুলো একদমই আনবে না। যেটা শুনে থি বলে যে তুমি যাই বলো না কেন আমার হার্টের মধ্যে তোমার সব কথা গেঁথে গেছে। তারপরে তারা ওখান থেকে যায় আর পিছনে তাজকে দেখানো হয় যে দূর থেকে দেখতে থাকে। তখনই পিচ তার ঘরে দেখে যে থিয়ের ফোন রয়ে গেছে, তো সে মককে ফোন করে আর বলে যে থি ফোন ভুলে গেছে। তো তখনই তাদের গাড়ির পিছনে কেউ শ্যুট করে যেটাতে পিচ শুনতে পায় কিন্তু সে ফোন রেখে দেয় মক। তো পিচ বলতে থাকে যে হেই কী হয়েছে, তো সে ফোন লাগাতে থাকে কিন্তু তাদের ফোন লাগে না। তারপরে মককে দেখানো হয় তার গাড়ি থেমে যায়, টাচ তাদের গাড়ির মধ্যে শ্যুট করার জন্য গেট খুলে, কিন্তু সে কাউকে দেখতে পায় না। তারপরে মক এসে তার সঙ্গে ফাইট করতে চালু করে। তারপরে থিও আসে আর তার সঙ্গে ফাইট করে আর টাচকে পুরো হারিয়ে দেয়। তো টাচকে সে বলে যে তুমি কি ভেবেছো এটা এত ইজি আমাকে শ্যুট করা? যদি এত ইজি হতো তাহলে আর্টসিন এতদিনকে শেষ হয়ে যেত। তুমি জানো তুমি যখনকে চোখ খুলেছো তার আগে থেকে আমি এইসব কিছু করছি, তোমার মনে হয় তুমি আমাকে শ্যুট করতে পারবে? তো টাচ বলে যে ঠিক আছে আমি হেরে গেছি তুমি আমাকে শ্যুট করো। তো থি বলে যে তুমি কি ভেবেছো
তোমার সঙ্গে আমার বাবার ব্লাড রিলেশন আছে, যে তোমাকে সন ভাবেও ভাবে না। তুমি জাস্ট লিডার হতে চাও, তাই তো? তুমি জানো তোমার মতন পার্সন কখনো এই ফ্যামিলির লিডার হতে পারবে না। তুমি জাস্ট একটা ফ্যামিলির উপরে বার্ডেন। তুমি জাস্ট এই গেমের মধ্যে পার্টিসিপেট করতে চাও, তাই তো? তুমি জানো তুমি এই গেমের মধ্যে পার্ট নিতে চাও, আর আমরা এই গেম থেকে দূরে হতে চাই। তোমাকে আমি একটা কথা বলছি, যে উইনার, সে পাওয়ার আছে যার কাছে, সে উইনার হয় না। উইনার সেই হয় যা এই গেমের মধ্যে পার্টি নেয় না। তুমি লাকি যে তোমার কাছে ফ্রেন্ড আছে। আর দেখানো হয় যে তাওয়ান তাকে হেল্প করেছিল। তারপরে সিন চেঞ্জ হয়, আমাদের মক্কে দেখানো যে বলে যে মিস্টার তাওয়ান যদি আমাকে আগে থেকে না বলতো, হয়তো আমরা আজকে কিছু না কিছু গন্ডগোল হতো। আমি ওই জন্য কার্ডটা চেঞ্জ করে দিয়েছিলাম আগে থেকে। যেটা শুনে থি বলে যে তুমি আগে থেকেই জানতে, তারপরে তুমি আমাকে বলোনি, তাই তো? আর তারপরে আমি ব্যাকআপ প্ল্যান আগে থেকেই তুমি করে রেখেছো, আর আমাকে লাস্ট কালে এসে জানাচ্ছ। তুমি সিরিয়াসলি নিজেকে কুল দেখানোর জন্য এইসব কিছু করেছো? তো মক বলে যে হ্যাঁ, আমি একটু করেছি। তো থি বলে যে আমি সত্যিই ভুলে গিয়েছিলাম। তো মক বলে যে মিস্টার পিচ আমাকে ফোন করেছিল এইসব হওয়ার আগে, আর বলেছিল তুমি তোমার ফোনটা ওনার ঘরেই ভুলে গেছো। যেটা শুনে থি বলে যে ঠিক আছে, ও এখন ঘুমিয়ে গেছে, ওকে ডিস্টার্ব করে লাভ নেই, কালকে আমরা তাড়াতাড়ি যে ওর কাছে ফোন নিয়ে নেবো। আর পিচকে দেখানো হয় তারপরে সিনে তাওয়ান আসে, তার ঘর থেকে বেরিয়ে যেতে থাকে চাবি দিয়ে, আর অ্যারান আসে আর বলে যে আমি তো ভেবেছিলাম তোমার সঙ্গে দেখাই হবে না। তাওয়ান বলে যে তুমি এখানে কী করছো? তো অ্যারান বলে যে আমি ভেবেছিলাম যে তোমার যদি কিছু ব্যাপারে হেল্প লাগে, সেই জন্য আমি তোমাকে হেল্প করতে এসেছি। তো তুমি, বাট আমি এইটুকুনি জানি যে আমি কোথাও না কোথাও থাকার ব্যবস্থা তো করেই নেবো, তো সেই জন্য আমি সেই জায়গায় খুঁজতে যাচ্ছি। তো অ্যারান তাকে বলে যে আচ্ছা, তোমার কোনো কিছুতে হেল্প লাগবে তুমি আমাকে বলো। তো তাওয়ান তাকে বলে যে না না, কোনো দরকার নেই, আমি গাড়ি বুক করে নেবো। তো অ্যারান বলে যে কোনো ব্যাপার না, আমি তোমাকে রাইড দিয়ে দেবো, তুমি চিন্তা কেন করছো? তো তাওয়ান তাকে বলে যে তাহলে তুমি কি আমাকে কোথাও একটা সামনে কোনো ঘর দেখে ড্রপ করতে পারবে? আমি সেখানে রেন্ট নিয়ে নেবো। যেটা শুনে অ্যারান আসে আর বলে যে আমার যতদূর মনে আছে যে আমার যে ঘরটা আছে ওটাও প্রচুরই বড়, আর ওখানে তুমি রেন্ট নিয়ে থাকতে পারবে যদি তুমি মাইন্ড না করো। যেটা শুনে তাওয়ান তাকে হাগ করে নেয় আর বলে যে থ্যাংক ইউ সো মাচ আমার কথা এতটা ভাবার জন্য। তো আয়রন বলে যে থ্যাংক ইউ কিসের জন্য, হ্যাঁ? ওখানে রেন্ট, ওয়াটার, ইলেকট্রিক বিল সব কিছু দিতে হবে। যেটা শুনে থান বলে যে তুমি যদি আমাকে একটা চান্স দাও, তাহলে আমি প্রমিস করছি আমি আর তোমাকে ডিসঅ্যাপয়েন্ট করবো না। যেটা শুনে অ্যারন বলে যে তুমি জানো তুমি এতটাও কিউট নয়, তাও আমি তোমাকে কেন লাইক করতে থামাতে পারছি না আমি জানি না। যেটা শুনে তারা দুজনে একেবারে হাক করে না, মানে তাদের এখানে ছোট্ট একটা হ্যাপি এন্ডিং দেখায়। তারপরে শুনে দেখানো হয় যে মকের কাছে বস আসে আর বলে যে মিস্টার থি কোথায়? তখনই সেখানে পিচ আসে আর তার বডিগার্ডরা তাকে শ্যুট করতে যায়, কিন্তু মক থামিয়ে দেয়। তারপরে পিচ বসে থাকে আর বলে যে তুমি থিয়ের ফ্রেন্ড হও, তাই তো? তো পিচ বলে যে হ্যাঁ, থি তার ফোন ভুলে গিয়েছিলো, সেই জন্য আমি আজকে ওনাকে রিটার্ন করতে এসেছিলাম। থি ছুটে আসে আর বলে যে তুমি এখানে কী করছো? তোমার কিছু হয়নি তো? তোমাকে কেউ হার্ট করেনি তো? তুমি ঠিক আছো তো? যেটা শুনে তার বাবা বলে যে তুমি আমাকে বলোনি কেন যে তোমার ফ্রেন্ড এখানে আসবে? তুমি জানো মক যদি না থামাতো এতক্ষণ তোমার ফ্রেন্ড মারাই যেত। তুমি জানো কতটা ডেঞ্জারাস ছিল এই জিনিসগুলো? যেটা শুনে থি বলে যে আই এম সরি ড্যাড, আমি জানতাম না যে ও এখানে আসবে বলে। তারপরে দেখানো হয় যে তার মা বলে যে তো পিচ তোমার ফ্রেন্ড হয়, তাই তো? তুমি আমাকে ইন্ট্রোডিউস করাবে না তোমার ফ্রেন্ডের সঙ্গে তোমার মা বাবা? যেটা শুনে থি বলে যে মা, ও আমার ফ্রেন্ড হয় না। যেটা শুনে তার মা বলে যে ও, যেই পার্সনের কথা তোমার ভাই আমাকে মেনশন করেছিল তার মানে পিচ সেই পার্সন, তাই তো? আমি ভাবিনি যে এত তাড়াতাড়ি ওর সঙ্গে আমার দেখা হবে বলে। বা তখনই তার বাবা ওখান থেকে উঠে চলে যায়। তো তার মা বলে যে তোমার বাবাকে আমি কফি বানিয়ে দিচ্ছি, তুমি তাড়াতাড়ি যাও তোমার বাবার সঙ্গে দেখা করো, উনি নিশ্চয়ই তোমার সঙ্গে কিছু কথা বলতে চায়। এই তো ওখানে চলে যাই। তারপরে থিয়ের মা আসে আর পিচকে বলে যে সত্যি কথা বলতে আমার না একা খেতে একটু লোনলি ফিল হয়, তো তুমি কি আমাকে কোম্পানি দেবে খাবার খেতে? যেটা শুনে পিচ ওকে বলে দেয়। তারপরে সিনে দেখানো যায় যে পিচ আর থিয়ের মা একসঙ্গে কথা বলতে থাকে আর সে তাকে বলে যে থ্যাংক ইউ মিস্টার নাথ। যেটা শুনে থিয়ের মা খুব খুশি হয় যে কারণ তার নাম আসলে ওইটাই, আর বলে যে তুমি কি জানো আমি কে? তো এটা শুনে সে বলে যে হ্যাঁ আমি জানি, আমি আপনার ডেইলি সোপে আপনাকে দেখেছিলাম। এটা শুনে থিয়ের মা বলে যে ও তুমি এখনও আমাকে মনে রেখেছো? তুমি কখন দেখেছিলে ওগুলো? যখন তুমি ছোটো ছিলে তখন দেখেছিলে, নাকি তুমি থিয়ের সঙ্গে দেখেছিলে ওই জিনিসগুলো? যেটা শুনে পিচ বলে যে থিয়ের সঙ্গে আমি বেশিরভাগ দেখেছিলাম। তো থিয়ের মা বলে যে সত্যি আমার এই কথাগুলো বলে প্রচণ্ড সাইলেন্ট ফিল হচ্ছে, মানে যখন আমি প্রচণ্ড ইয়ং ছিলাম তখনের ওই ড্রামাগুলো শ্যুট করা। যেটা শুনে পিচ বলে যে আমি বুঝতে পেরেছি। তো এটা শুনে সে বলে যে তুমি জানো থি যখন থাইল্যান্ডে এসেছিল ও একা একাই বড় হয়েছিল, আমার কাছে ও বড় হয়নি, ও নিজের মা যাকে পেয়েছে, যেটা স্ক্রিনের মধ্যে যেই মেয়েটাকে দেখেছে সেইটাকে, আর সেই জন্যই ও ওইটাকে দেখে মা বলে দেখতে থাকে। বাট ওই ড্রামাটা এখন শেষ হতে এসেছে, কারণ থিয়ের লোনলিনেস এবার শেষ হয়ে যাবে। তো এটা শুনে পিচ পড়ে যায় আমি বুঝতে পারছি না
তো তার মা বলে যে তুমি বুঝতে পেরে যাবে ঠিক। তারপরে এখানে থিকে দেখানো যে তার বাবাকে বলে যে, বাবা আমার কি লাইফে কোনো নিজস্ব স্পেস হবে না? আমি কি কাউকে ভালোবাসতে পারবো না? প্লিজ বাবা আমাকে একবার তো কাউকে ভালোবেসে হ্যাপি হতে দাও। আমি নিজের লাইফে বাঁচতে চাই, জাস্ট একবার। তো তার বাবা বলে যে, তো তুমি এখন ফাইনালি আমার কাছ থেকে আমার পারমিশন নেওয়ার জন্য এসেছো? যেটা শুনে থি চুপ করে যায়। তার বাবা বলে যে, যদি আমি না বলি তো তুমি কি ওর সঙ্গে ব্রেকআপ করে নেবে? তো থি বলে যে, না, কখনো নয়। যেটা শুনে তার বাবা বলে যে, আমি বুঝলাম। তো তার মানে ওই ছেলেটাই সেই পার্সন যাকে তুমি ভালোবাসো, তাই তো? তুমি জানো তুমি জাস্ট একটা পারফিউমের ওনার নয়, তুমি একজন লি ফ্যামিলির হায়ার। তো এই পার্সনটা কি জানে যে তুমি কে হও? তো এটা শুনে থি বলে যে, হ্যাঁ ও সব কিছু জানে। ও জানার পরেও আমাকে ভালোবাসে। আর সেই সব জেনেই ও আমার লাইফে আছে। আর সেই জন্যে আমি ওকে ভালোবাসি। ও ভয় পায় গানসকে, ও ভয় পায় এইসব মাফিয়া-টাফিয়াকে। কিন্তু সব কিছু জানার পরেও পিচ আমাকে কখনো ছেড়ে যায়নি। এত কিছুর পরেও ও আমার সবসময় পাশে থেকেছে। আর ও চুজ করেছে যে আমার পাশে থাকা। সেই জন্য আমি ওকে এখন ছাড়তে পারবো না বাবা। আমি ওকে হারানোর ভয় পাচ্ছি। ব্যাস এইটুকুনি। যেটা শুনে তার বাবা বলে যে, ফাইনালি তুমি তাকে খুঁজে পেয়ে গেছো। যেটা শুনে থি পুরো শকড হয়ে যায় আর বলে যে, কী? মানে? তো তার বাবা বলে যে, আমি তোমাকে একবার বলেছিলাম না যে তুমি যেখানে আছো সেখানে তোমার পাশে একজনকে ভ্যালুয়েবল কোনো পার্সনকে খোঁজো। যেমন সত্যিকারের বন্ধু আর সত্যিকারের ভালোবাসা সহজে খুঁজে পাওয়া যায় না। সত্যিকারের বন্ধু তুমি মগ হিসাবে পেয়েছো। আর সত্যিকারের ভালোবাসা যে তোমার পাশে থাকবে তাকে তুমি পিচ হিসাবে পেয়েছো। এই সত্যিকারের ভালোবাসা, সত্যিকারের বন্ধু যদি তোমার পাশে থাকে তাহলে তুমি দুনিয়ার সবচেয়ে স্ট্রং মানুষ হয়ে যাবে। সত্যি কথা বলতে তুমি সেই পার্সনটাকে এখন খুঁজে পেয়ে গেছো। তুমি শিওর তো সেই পার্সনটা পিচি? যেটা শুনে থি বলে যে, হ্যাঁ, ওই সেই পার্সন, ওই দ্য ওয়ান অ্যান্ড অনলি। আর এখানে তারপরের সিনে দেখানো হয় যে পিচকে তার মা-বাবা বলতে থাকে যে, তো তোমার নাম কী? যেটা শুনে সে বলে যে, আমার নাম পিচ। তারপরে থিয়ের মা তাকে বলতে থাকে যে, তুমি কি থিয়ের বয়ফ্রেন্ড? তো পিচ হ্যাঁ বলে। তো তার মা বলে যে, তো তুমি কী কাজ করো? আমি কি জানতে পারি তোমার ব্যাপারে? তুমি আমাকে বলো তোমার ব্যাপারে কিছু। তো পিচ তাকে বলে যে, আমি একজন ফটোগ্রাফার হই, ফ্রিল্যান্সার। আমি এখন আর্টসিনের কোম্পানিতে কাজ করছি। তো এটা শুনে তার মা বলে যে, বাহ! তো এই যে সব সিজনে কাজগুলো হলো এগুলো কি তোমার কাজ? যেটা শুনে পিচ বলে যে, হ্যাঁ, ওগুলো আমার কাজ। যেটাতে মিস্টার থিয়ের মা তো খুব খুশি হয়, বলে যে, বাহ! তোমার সত্যিই কাজ খুবই ভালো। কিন্তু এখন থেকে তুমি আমাকে মা বলো, ঠিক আছে? আন্টি নয়। যেটা শুনে পিচ তাকে ওকে বলে আর তারপরে সেও তাকে মা বলে দেয়। যেটাতে থিয়ের মা খুব খুশি আর বলে যে, আচ্ছা আমি কবে চান্স পাবো তোমার প্যারেন্টসের সঙ্গে দেখা করার? তোমার হাত চাওয়ার জন্য আমি তোমার মা-বাবার সঙ্গে দেখা করতে চাই। যেটা শুনে পিচ তাকে বলে যে, কিন্তু এটা কী করে হবে? তো তার বাবা বলে দেয় থিয়ে যে, ওর শুধু ফ্যামিলির মধ্যে ওর বোনই আছে, আর কেউ নেই। যেটা শুনে থিয়ের মা রেগে যায় আর বলে যে, কী? তাহলে আমি কী করে দেখা করবো? কাকে ওর হাত চাইবো? এটা কী করে হবে? আমি যদি শুধু ওর বোনকেই হাত চাইবো ওর? যেটা শুনে পিচ বলে যে, আমার ফ্যামিলিতে শুধু আমার বোনই আছে। তো যেটা শুনে থিয়ের মা বলে যে, তো তুমি পিঠ পিছে ওর ব্যাকগ্রাউন্ডও চেক করেছো আর আমাকে বলোওনি। এটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট ইনফরমেশন ছিল। যেটা শুনে থি বলে যে, এখন এটা অতটাও ইম্পর্টেন্ট নয়। কিন্তু থিয়ের মা বলে যে, না, এটা ইম্পর্টেন্ট। তাহলে আমি কার কাছে পিচের হাত চাইবো? যেটা শুনে তো পিচ পুরো শকড হয়ে যায়। আর ও বলে যে, এটা থিও তাকে আগে বলেছিল। তারপরে দেখানো হয় যে থিয়ের মা বলে যে, আচ্ছা ঠিক আছে, তোমার বোনকে একদিন তুমি আনো আমার কাছে। আমি যেন বিয়ের আগে সবসময় ভাবতাম আমার যখন বাচ্চা হবে, আমার মেয়ে হবে। কিন্তু এখন আমি তোমার বোনকে সাজাবো। আচ্ছা, বিয়ের আগে তোমাদের কিন্তু ইন্টিমেসি করবে না। যেটা শুনে পিচ শাই ফিল করে। তার মা বলে যে, নাকি তোমাদের অলরেডি হয়ে গেছে। তো থিও স্মাইল করতে থাকে। তার মা বলে যে, তুমি তোমার বোনকে একদিন আনো আমার সঙ্গে দেখা করতে, ঠিক আছে? আমি ওর সঙ্গে দেখা করতে চাই। আর সত্যি আমি খুব খুশি হব। যেটা শুনে পিচ ওকে বলে। তারপরে সিন চেঞ্জ হয়, আমাদের দেখানো যায় পিচ ছাদে দাঁড়িয়ে থাকে। তো থি পিছনে এসে হাঁক করে আর বলে যে, তুমি আমার বাবার সঙ্গে কথা বললে কেমন লাগলো? তো এটা শুনে পিচ বলে যে, আমি ভাবিওনি যে এত কিছু সব কিছু ইজি হয়ে যাবে। তো থি বলে যে, এইসব আগে থেকে ইজি হতো না। সেটা শুনে পিচ বলে যে, তোমার মানেটা কি? থি বলে যে, আমার বাবা সবসময় জানতো যে আমি তোমাকে ডেট করছি। সব কিছু জানার পরেও আমার বাবা আমাকে থামায়নি। তার মানে আমার বাবা আমাকে ডেট করতে কন্টিনিউ করতে দিয়েছে, যার জন্য এটা সব কিছু হয়েছে। তোমার খারাপ লাগেনি তো যে আমার বাবা তোমার ব্যাকগ্রাউন্ড চেক করেছে? যেটা শুনে পিচ বলে যে, আমি কাকে ডেট করছি? আমি তোমাকে ডেট করছি। তো আমার মনে হয় আমি এইসব থেকে অভ্যস্ত হয়ে গেছি। আর আমি বুঝতে পারছি তোমার বাবাকে। তোমার বাবা জাস্ট তোমার সেফটির জন্য এইসব কিছু করেছিল। কারণ তোমার বাবা তোমাকে জন্য চিন্তা করে। তো থি বলে যে, তুমি জানো, তুমি জাস্ট ফার্স্ট টাইম আমার বাবার সঙ্গে দেখা করলে। আর এখনই তুমি তার সাইড নিতে চালু করে দিয়েছো। তাহলে পরে কী করবে? আমি তো সেটাই বুঝতে পারছি না। যেটা শুনে পিচ বলে যে, তুমি জানো তোমার ফ্যামিলি তোমাকে খুব ভালোভাবে বড় করেছে। তুমি জানো তোমার বাবা তোমাকে এতটা ভালোভাবে বড় করেছে যার জন্য তুমি আজকে যেভাবে আছো সেইটা হতে পেরেছো। তুমি বিশ্বাস করো,
আমার মনে হয় যে তোমার বাবা একজন খুবই ভালো পার্সন, যে তোমার ব্যাপারে চিন্তা করে আর সবসময় তোমার বেটারটাই চায়। তো থি বলে যে তুমি এটা বলো না, আমার এটা শুনে মনে হচ্ছে যে তুমি আমাকে অন্যভাবে দেখছো। তো পিচ বলে যে না, তুমি জানো এই সব কিছু খুব ভালোভাবে এই জন্যই হলো কারণ তোমার বাবা তোমাকে খুব ভালোভাবে রাইজ করেছে, মানে বড় করেছে। তো এটা শুনে থি বলে যে রোম এবার ট্রাভেলের মধ্যে পড়ে যাবে। ও সবচেয়ে ভালো পার্সন হওয়ার স্পটটা নিয়েছিল, কিন্তু এবার মনে হয় ওর স্পটটা অন্য একজন কেউ নিতে চলেছে। যেটা শুনে পিচ বলে যে না, আমি জাস্ট সত্যিটা বলছি, আমি কারো স্পট এখানে নিচ্ছি না, ঠিক আছে। যেটা শুনে থি বলে যে ঠিক আছে, বাট তুমি মায়ের সঙ্গে কী কথা বললে যখন তুমি একা ছিলে, আমি জানতে চাই। যেটা শুনে পিচ বলে যে আমি তোমার মায়ের সঙ্গে, কেন, তুমি কেন জানতে চাও? তো থি বলে যে আমি জাস্ট জানতে চাই, তুমি আমাকে বলো। তো সেইটা শুনে সে বলে যে তোমার মা বললো যে তুমি যে ড্রামাটা দেখো সেটা শেষ হতে চলেছে। যেটা শুনে দেখানো হয় যে আন্টি বলতে থাকে। তো এটা শুনে পিচ বলে যে কেন, আমি এখনও বুঝতে পারলাম না। তো আন্টি বলে যে তুমি জানো, পিচ কখনো কারোর সঙ্গে মানে দেখা করেনি। থি এমন পার্সনকে নিজের লাইফে চাইছিল যে তার লাইফটা চেঞ্জ করবে, যে সবসময় পাশে থাকবে, ওকে সবসময় সাপোর্ট করবে, কমফোর্ট করবে। আর থ্যাংক ইউ আমার ছেলেকে ভালোবাসার জন্য। যেটা শুনে পিচ তাকে থ্যাংক ইউ বলে যে থ্যাংক ইউ আমাকে ওকে ভালোবাসার একটা চান্স দেওয়ার জন্য। তারপরে দেখানো হয় যে থি পিচকে হাগ করে নেওয়া বলে যে তুমি সত্যিই প্রচণ্ড কিউট। তারপরে সে বলে যে মা, পিচ বলে যে মা আর একটা কথাও বলেছে যে তুমি যে ডেইলি মানে শোটা দেখো না, সেটা এবার শেষ হতে চলেছে, কারণ তুমি এমন একজনকে পেয়ে গেছো যে তোমার ক্লোজ আছে। যেটা শুনে থি বলে যে তুমি জানো আমি যখন ছোটো ছিলাম আমি একাই থাকতাম, তো সেই জন্য আমি ভয় পেতাম যে কাকে আমি ডাকবো, সেই জন্য আমি মায়ের ওই ডেইলি সোপ ড্রামাটা দেখতাম যাতে আমার কমফোর্ট ফিল হয়। কিন্তু এখন আমার আর ঘর যেতে ভয় লাগবে না, কারণ আমি জানি এখন আমার জন্য ঘরে কেউ ওয়েট করবে। আর হ্যাঁ, আমি এখন জানি যে তুমি আমাকে সবচেয়ে বেশি ভালোবাসো, তো সেই জন্য আমার আর এখন ওইসব কিছু লাগবে না। যেটা শুনে পিচ বলে যে তো তুমি কি এখন ওই ড্রামাটা দেখা বন্ধ করবে? যেটা শুনে থি বলে যে আমি যেদিন থেকে তোমাকে ডেট করেছি সেদিন থেকে আমি ড্রামা দেখা বন্ধ করে দিয়েছি, কারণ আমি জানি যে তুমি আমাকে বেশি ভালোবাসো। আর আমার একদমই ভয় লাগে না যে আমি একা একা ঘর ফিরবো, কেউ আমার জন্য ওয়েট করবে না। এবারে সে তাকে বলে যে আমি কি তোমাকে কিস করতে পারি? যেটা শুনে পিচ কিছু বলে না, তো থি তাকে কিস করে নেয়। তো তারপরে দেখানো হয় যে পিচ তাকে বলে যে এবার অনেক রাত হয়েছে, তুমি যাও যে ঘুমিয়ে পড়ো। বাট থি ঘুমাতে যেতে চায় না। তো পিচ তাকে বলে যে যাও এবার ঘুমিয়ে পড়ো, কী করছোটা কি, যাও, অলরেডি অনেক লেট হয়ে গেছে, এবার তোমাকে ঘুমাতে হবে। বাট থি তাকে আরও কিস করতে যায়, বাট পিচ তাকে করতে দেয় না, তো সে তাকে ওখান থেকে তাড়িয়ে দেয়। তারপরে সিনে দেখানো হয় যে পিচ আসে থিয়ের বাবার সঙ্গে কথা বলতে, আর বলে যে তো আপনি আমাদের ব্যাপারে অনেক দিন আগেই জানতেন তাই না? তো থির বাবা বলে যে হ্যাঁ আমি জানতাম। তুমি কি ভেবেছো লি ফ্যামিলি এত বড় ফ্যামিলি, আমি জানি না থি তোমাকে কী বলেছে আমাদের ফ্যামিলির ব্যাপারে, বাট তুমি যাই ভাবো না কেন, আমি জাস্ট চাই যে আমার ছেলেকে প্রোটেক্ট করতে। তো এটা শুনে পিচ বলে যে আপনি আমাকে কী বলবেন? তো তার বাবা বলে যে আমি যদি তোমাকে বলি যে তুমি আমার ছেলেকে ছেড়ে দাও, তো তুমি কি আমার ছেলেকে ছেড়ে দিবে? তো পিচ বলে যে না, আমি জাস্ট জানতে চাইবো যে আমি কোন কোন কোয়ালিফিকেশানে ঠিক নয়, তো আমি সেগুলোকে শুধরে নেবো। যেটা শুনে থিয়ের বাবা বলে যে তুমি সেম, তুমি জানো আমি তোমাকে এই কোশ্চেনটা কেন করেছিলাম, কারণ আমি জানতাম তুমি নাই বলবে। তুমি জানো আমি যদি তোমাকে বলতাম যে তুমি কি আমার ছেলের সঙ্গে ব্রেকআপ করবে, তুমি যে না বলবে সেটা আমি জানতাম, কারণ তোমার মতন সেম ছিল আমার ওয়াইফও। যখন আমি আমার ওয়াইফকে ভালোবাসি, মানে তাকে আমি বিয়ে করতে চাই, তাকে তার উপরে অনেক প্রবলেম এসেছিলো, ওর উপরে অনেক ঝড় ঝাপটা গেছে, ওকে কতবার কিডন্যাপ করা হয়েছে, ও কতবার ফাইট করতে হয়েছে, ওর উপরে কত টর্চার হয়েছে। তারপরেও ও যতবার ঘরে এসেছে, ও ওর মুখে সবসময় একটা স্মাইল রেখেছে, কারণ ও জানতো যে ওকে আমি ভালোবাসি আর ও আমাকে ভালোবাসে। আর আমি থিকেও বলেছিলাম যে তুমি এমন একটা পার্সনকে খোঁজো যে তোমার জন্য সব কিছু সহ্য করতে পারবে, সে তোমাকে কখনো ছেড়ে যাবে না। সেই জন্য আমি ওকে বলেছিলাম যে ভালোবাসা জিনিসটা কতটা ইম্পর্ট্যান্ট ট্রু লাভ খুঁজে পাওয়ার জন্য। যেটা শুনে পিচ বলে যে মানে থি আপনারই মতন, কারণ আপনি যেরকম ডেঞ্জারে আপনার ফ্যামিলিকে প্রোটেক্ট করেন, থিও সেরকম নিজের ফ্যামিলিকে প্রোটেক্ট করতে চায় যাকে ভালোবাসে। যেটা শুনে থির বাবা বলে যে তোমার এরকম মনে হয় যে ও আমার মতন? তো পিচ বলে যে হ্যাঁ, আমি আপনাকে থ্যাংক ইউ বলতে চাই যে আপনি আমাকে একটা চান্স দিয়েছেন যে থিকে ভালোবাসার জন্য, থ্যাংক ইউ। আর আমি প্রমিস করছি আমি কখনো আপনার ফ্যামিলির রেপুটেশন খারাপ করব না। যেটা শুনে থিয়ের বাবা বলে যে তোমার কি মনে হয় যে লি ফ্যামিলির রেপুটেশন এতটাই ইম্পর্টেন্ট যে তোমাদের খুশির থেকে বেশি জরুরি হবে? তোমরা জাস্ট নিজের লাইফ নর্মালি বাঁচো, আমি তোমাদেরকে কোনো রকম কোনো কিছুতে বাধা দেবো না, তুমি জাস্ট থিয়ের খেয়াল রাখো, ব্যাস এইটুকুনি হবে। তারপরে দেখানো যায় পিচ আসে আর থিয়ের কাছে শুয়ে পড়ে। থি বলে যে কী ব্যাপার, আজকে রাতে তুমি আমাকে এত তাড়াতাড়ি নিজেকে জড়িয়ে ধরে ঘুমাতে দিচ্ছ? তো পিচ বলে যে আমি টায়ার্ড সেই জন্য। তো থি বলে যে যদি আমি তোমাকে রোজ টায়ার্ড করি তো তুমি কি আমাকে হাগ করতে দেবে? তো পিচ তাকে মারে আর বলে যে আচ্ছা আমি তোমাকে একটা কথা বলতে চাই। যেটা শুনে থি বলেছে, "কী বলো?"
যেটা শুনে থি বলে যে, "আমি তোমাকে বলতে চাই যে তুমি আমাকে প্লিজ শ্যুট করা আর ফাইট করা শিখাবে?" যেটা শুনে থি শকড হয়ে পড়ে যে, "কিন্তু কেন?" পিচ বলে যে, "আমি জাস্ট চাই যে তুমি যেমন আমাকে সবসময় সেফ রাখতে চাও, তো আমি জাস্ট চাই যে আমিও কিছুটা একটা নিজের মধ্যে এফেক্ট মানে লাগাই।" যেটা শুনে থি বলে যে, "তুমি আর ভয় পাও না?" তো পিচ বলে যে, "হ্যাঁ, আমি ভয় তো পাই, বাট আমি ট্রাই করতে চাই, সেই জন্য।" যেটা শুনে থি বলে যে, "তোমাকে ট্রাই করতে হবে না, তুমি নিজেকে এতটাও চাপ দিও না।" বাট পিচ বলে যে, "আমি জাস্ট নিজের জন্য করতে চাই, কারণ কখনো যদি তুমি না থাকো তো আমি চাই যে আমি যেন নিজেকে প্রোটেক্ট করতে পারি।" যেটা শুনে থি তাকে বলে যে, "আচ্ছা যাও, আমি তোমাকে হাগ করছি।" বাট পিচ তাকে বলে যে, "তুমি পুরো একটা সেই কুকুরের মতন।" যেটা শুনে থি বলে যে, "কে বেশি হ্যান্ডসাম, আমি না সেই কুকুরটা?" যেটা শুনে পিচ বলে যে, "তুমি জাস্ট ওর থেকে একটু কিউটার।" যেটা শুনে থি বলে যে, "তুমি বিশ্বাস করো আমি বেশি কিউটার, আর তুমি আমাকে যতটা বেশি ভালোবাসবে আমি তত কিউট হয়ে যাবো। তো আমি কি তোমাকে আবার কিস করতে পারি?" যেটা শুনে পিচ তাকে বলে যে, "তুমি বারবার আমাকে এই কোশ্চেনটা কেন করছো? তোমাকে আমাকে বারবার কোশ্চেন করতে হবে না।" বাট থি বলে যে, "আমি জাস্ট তোমার এগেইনস্টে যেয়ে কিছু করতে চাই না, তো সেই জন্য। তুমি যদি না বলো আমি তাহলে করবো না।" তো বলে সে তাকে কিস করে, যেটাতে পিচ কিছু বলে না। তো থি বলে যে, "তার মানে তুমি এটাতে প্রবলেম নেই, তাই তো?" তারপরে পিচকে সে আবার কিস করে। তো পিচ আবার কিছু বলে না। থি বলে যে, "তার মানে এটাতেও প্রবলেম নেই, কিন্তু আমি যদি এর থেকেও বেশি কিছু করি তাহলে কি কিছু প্রবলেম হবে?" বলে সে পিচকে আবার কিস করে আর বলে যে, "তুমি জানো তুমি কতটা কিউট?" বলে সে তাকে কিস করতে থাকে, আর এখানে তারা দুজন ইন্টিমেট হয়। তারপরে সিন চেঞ্জ হয় আমাদের দেখানো একটা বোনাস ক্লিপে, যেখানে থি পিচের চোখ বেঁধে দেয় আর মগ কী করে তাকে একটা জায়গায় নিয়ে আসে, আর সে বলে যে, "তুমি কি আমাকে মারতে চলেছো মগ?" তো এটা শুনে সে না বলে। তারপরে দেখানো হয় যে থির চোখ খুলে আর দেখে যে মানে পিচকে সে যে জায়গায় এনেছিল থি একটা কুকুর নিয়ে এসেছিল। যেটা দেখে পিচ বলছে, "ওয়াও! এটা কত কিউট!" যেটা শুনে থি বলে যে, "কে বেশি কিউট, আমি না ও?" যেটা শুনে পিচ বলে যে, "আমি যদি বলি তোমার হার্ট হবে।" যেটা শুনে তো থি বলে যে, "তুমি এটা কী করে বলতে পারো?" পিচ বলে যে, "আরে আমি মজা করছি, মজা করছি।" থি বলে যে, "তুমি এইরকম মজা করছো?" পিচ বলে যে, "আরে তুমি এত জেলাস হচ্ছ না? একটা কুকুরকে নিয়ে জেলাস হচ্ছ?" থি বলে যে, "আমি জানি না। বাট তুমি আমাকে বলো যে কে বেশি হ্যান্ডসাম, আমি না ও? হ্যাঁ? কে?" তো এটা শুনে পিচ বলে যে, "কে আবার? কুকুর।" যেটা শুনে তো থি আরও রেগে যায়। তো পিচ বলে যে, "তুমি কি বললে?" তো পিচ বলে যে, "আরে তুমি এত ডগকে নিয়ে কেন জেলাস ফিল করছো? আচ্ছা ঠিক আছে, ওর ওনার সবচেয়ে বেশি কিউট আর ওকে আমি প্রচণ্ড ভালোবাসি।" যেটা শুনে থি স্মাইল করে আর বলে যে, "তুমি যতটা আমি তোমার সঙ্গে টাইম স্পেন্ড করছি না আমি তত লাভলি হয়ে যাচ্ছি, এর বেশি আর কিছুই না।" এটা শুনে তারা দুজন বলে যে, "হ্যাঁ তুমি ঠিকই বলেছো।" আর এখানে মকের রিয়াকশান তো প্রচণ্ড হাসির মতন ছিল। সে যেন উল্টি করবে সেরকম রিয়াকশান। আর এখানে এপিসোডটা শেষ হয়ে যায়। আজকের জন্য এটুকুনি।